ওকে, আমাদের 10 নম্বরের মধ্যে কি কি দিচ্ছে দেখেন। ফলোইং আর দ্য ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড এন্ড এফ লিমিটেড। আচ্ছা, as on 31st December 2014। ওকে, আমাদের 31শে ডিসেম্বর 2014 সালের ডিসেম্বরের 31 তারিখে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে। কেউ কিছু বলছেন? আচ্ছা, আমাদের লাইবিলিটিস গুলা এইচ লিমিটেড এবং এফ লিমিটেড দুটোটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন। শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, প্রত্যেকটা শেয়ার হচ্ছে 100 টাকা করে, এবং এইচ লিমিটেড মানে হোল্ডিং কোম্পানির 5 লক্ষ টাকার শেয়ার আছে, সাবসিডিয়ারি কোম্পানির 2 লক্ষ টাকার শেয়ার আছে। জেনারেল রিজার্ভ 118, মানে হচ্ছে 2008 সালের জানুয়ারির 1 তারিখে জেনারেল রিজার্ভ হোল্ডিং কোম্পানিতে ছিল 1 লক্ষ টাকা, আর সাবসিডিয়ারি কোম্পানিতে ছিল 60,000 টাকা। আচ্ছা, বিলস পেয়াবল শুধুমাত্র হোল্ডিং কোম্পানির, হোল্ডিং কোম্পানির কোনো বিলস পেয়াবল নাই। সাবসিডিয়ারি কোম্পানির ঘরে 40,000 টাকা ছিল। ক্রেডিটর্স হোল্ডিং কোম্পানির 80,000 টাকা, সাবসিডিয়ারির 50,000 টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খেয়াল করবেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সাবসিডিয়ারি কোম্পানির 90,000, হোল্ডিং কোম্পানির 1,40,000। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমাদের অ্যাসেটের পাশে গুডউইলের পরিমাণ দেওয়া আছে। হোল্ডিং কোম্পানিতে দেওয়া আছে 40,000 টাকা, সাবসিডিয়ারি কোম্পানিতে দেওয়া আছে 30,000 টাকা। ফিক্সড অ্যাসেট হোল্ডিং কোম্পানিতে দেওয়া আছে, সাবসিডিয়ারি কোম্পানিতে দেওয়া আছে। ডেটর্স এর পরিমাণ দুইটা কোম্পানিতে দেওয়া আছে। স্টক এর পরিমাণ দুইটা কোম্পানিতে দেওয়া আছে। 1500 শেয়ার ইন এইচ লিমিটেড। কি বললো আমাদের? দেখেন কি বলছে, 1500 শেয়ার, হ্যাঁ, 1,500 ইন এইচ লিমিটেড। এইচ লিমিটেড এর কাছে 1500 শেয়ার আছে, যেটা দেখেন অ্যামাউন্টটা কোথায় দেওয়া, হোল্ডিং কোম্পানির বই ঘরে দেওয়া। মানে কি, সাবসিডিয়ারি কোম্পানির 1500 শেয়ার হোল্ডিং কোম্পানি 2,40,000 টাকা দিয়ে কিনে নিছে। কথাটা আমি আবার বলতেছি, সাবসিডিয়ারি কোম্পানির যে শেয়ার গুলো ছিল, সেই শেয়ার গুলোর মধ্যে থেকে 1500 শেয়ার হোল্ডিং কোম্পানি 2,40,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের ক্যাশ এট ব্যাংক বলতেছে দুইটা কোম্পানি দেওয়া আছে, ওকে যোগফল দিয়ে দিচ্ছে। আচ্ছা, additional information আমরা বলতেছি the profit and loss account of H limited showed a credit balance. ওকে, প্রফিট না লস এক্স্যাক্টলি কিছু বলে নাই, বাট আমাদের এখানে বলবো ক্রেডিট ব্যালেন্স। তো ক্রেডিট ব্যালেন্স বলতে আমরা কি বুঝতে পারলাম, যে এটা আমাদের প্রফিটের অ্যাকাউন্ট আছে 50,000 টাকা, তার এস লিমিটেড। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আচ্ছা, অন 1 জানুয়ারি 2014 আমাদের 2014 সালের জানুয়ারির 1 তারিখে ক্রেডিট ব্যালেন্স আছে, সাবসিডিয়ারি কোম্পানির ক্রেডিট ব্যালেন্স আছে। আচ্ছা, 50,000 টাকা। এরপরে কি বলতেছে, এ ডিভিডেন্ড অফ 15% ওয়াজ পেইড ইন অক্টোবর 2014 ফর দ্য ইয়ার 2014। মানে বললো 2014 সালে, 2014 সালের ডিভিডেন্ড দেওয়া হয়েছে 15%। মানে চলতি বছরে আমরা চলতি বছরের ডিভিডেন্ড দিচ্ছি 15%। ঠিক আছে, আচ্ছা। এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ারস অন 1 জানুয়ারি। আমাদের এইচ লিমিটেড যে শেয়ার গুলো নিচ্ছে, মানে সাবসিডিয়ারির কাছ থেকে যে শেয়ার গুলো হোল্ডিং কোম্পানি নিচ্ছে, সেগুলো হচ্ছে কতগুলো শেয়ার নিচ্ছে, আহ জানুয়ারির 1 তারিখে নিচ্ছে। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখে নিচ্ছে, ওকে। তার মানে আমাদের হোল্ডিং কোম্পানি কি করলো, 2014 সালের জানুয়ারির 1 তারিখে সাবসিডিয়ারি কোম্পানির কাছ থেকে শেয়ার গুলো নিচ্ছে। চিন্তা করে দেখবেন, আমরা 2014 সালের হিসাব করতেছি, 2014 31শে ডিসেম্বর হিসাব করতেছি, হ্যাঁ। এবং শেয়ার গুলো ক্রয় করছিল কবে, 2014 সালের জানুয়ারির 1 তারিখে।
তাইলে আমরা তো সবসময় 1 বছরের হিসাব করি, তাই না? তাহলে 2014 সালের অর্ধেক, 2 মাস সাবসিডিয়ারি কোম্পানি, 2 মাস হোল্ডিং কোম্পানি, এরকম কি কে আছে? না। চিন্তা করে দেখেন, এরকম কিন্তু নাই। আমরা ডিসেম্বরের 31 তারিখ হিসাব করতেছি, আর শেয়ার গুলো ক্রয় করছে কবে? জানুয়ারির 1 তারিখে। তার মানে কিন্তু 2014 যে বছরটা আছে, একদম জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত পুরো সময়টা হোল্ডিং কোম্পানির কাছে শেয়ার গুলো ছিল। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? যদি প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা, the bills payable of S Limited were all issued in favor of H Limited. আমাদের যে bills payable আছে, মানে সাবসিডিয়ারি কোম্পানির যে bills payable আছে, সেটা শুধুমাত্র H Limited এর ফেভারে ইস্যু করা হবে, which the company got disconnected. মানে যেখান থেকে আমাদের কোম্পানি ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা, ইনক্লুড ইন included in the creditors of S Limited, কি বলবো, S Limited আমাদের include in the creditors of S Limited টাকা 24,000 for goods supplied by H Limited included in the stock of S Limited। মানে বললো আমাদের সাবসিডিয়ারি কোম্পানির যে ক্রেডিটর্স ছিল, যে কয় টাকার ক্রেডিটর্স ছিল, সেই টাকার মধ্যে 24,000 টাকার পণ্য কি করা হয়েছে? সরবরাহ করা হয়েছে কার দ্বারা? হোল্ডিং কোম্পানির দ্বারা। মানে আমাদের সাবসিডিয়ারি কোম্পানির যে পাওনাদার ছিল, সাবসিডিয়ারি কোম্পানির যে পাওনাদার ছিল, তাদের কাছে হোল্ডিং কোম্পানি পণ্য সরবরাহ করছে কত টাকার? আচ্ছা, মানে পাওনাদার যে টাকা ছিল তার মধ্যে 24,000 টাকার কি করছে? পণ্য সরবরাহ করা হয়েছে কার দ্বারা? হোল্ডিং কোম্পানির দ্বারা। ঠিক আছে, হোল্ডিং কোম্পানির দ্বারা পণ্য সরবরাহ করা হয়েছে, এবং এই পণ্যগুলো কোথায় আসছিল? সাবসিডিয়ারি কোম্পানির স্টকের মধ্যে। সাবসিডিয়ারি কোম্পানির স্টকের মধ্যে কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, আর গুডস এট দ্য ভ্যালু অফ টাকা 8,000। এবং এই যে গুডস গুলো আমরা দিচ্ছি, মানে যে পণ্যগুলা হোল্ডিং কোম্পানি সরবরাহ করছে, সেই পণ্যগুলোর মূল্য ছিল কত? 8,000 টাকা। সেই পণ্যগুলোর মূল্য কত ছিল? 8,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, at a profit of 31। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখছি, এখানে হবে জিনিসটা যে এই অ্যামাউন্ট হবে এরকম যে 33, 33 1/3%। আমি বোর্ডে গিয়ে ভালো মতো দেখাবো নি। অন কস্ট, কতটা খেয়াল করবেন? অন কস্ট। কস্টের উপর বললে একরকম কাজ, বিক্রয়ের উপর বললে একরকম কাজ, এবং মুনাফার উপর বললে একরকম কাজ। হ্যাঁ, আমাদের এই 3টা নিয়মের কাজই কিন্তু আমাদের রুলস এর যে পিডিএফ আছে সেখানে দেওয়া আছে। আপনারা একটু চেক করবেন, আপনারা একটু গিয়ে দেখবেন, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে prepare consolidated balance sheet of H Limited as at 31st December 2014, show all necessary working। আমাদের যদি কোনো মানে যা যা প্রয়োজন আছে কাজের দরকারে সেগুলো করে দেখাও, এবং আমাদের কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করে দেখাও। ঠিক আছে, এগুলো আমাদেরকে বলবো। ওকে, তো এবার আমরা আমাদের কাজটা শুরু করবো, আমাদের অঙ্কটা শুরু করবো। দেখেন, আমি ধাপে ধাপে ধাপগুলো আমি আলাদা করে আলোচনা করবো না, আমি ধাপগুলো করতে করতে আপনাদের বলে যাব। আপনারা এই 8টা ধাপ মুখস্থ রাখবেন। 8টা ধাপ কি রাখবেন? মুখস্থ রাখবেন, ঠিক আছে? প্রথমে আমাদের যে ধাপটা আসবে সেটা হচ্ছে আচ্ছা, প্রথমত আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি, হোল্ডিং কোম্পানির যে পরিমাণটা আছে সেটা আমাদের, হোল্ডিং রেশিও যেটা বলি সেটা আমাদের বের করা লাগবে। কি হোল্ডিং রেশিওটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? আমরা কত নম্বর কোশ্চেনটা যেন করলাম? হ্যাঁ, বলেন। আমি শুনতেছি না কিছু, হ্যাঁ একটু পরিষ্কার।
কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, সবাই একটু মিউট করে রাখবেন, হ্যাঁ? যখন যার যেটা প্রবলেম হবে, যেটা বুঝতে না পারবেন, তখন সে মিউটটা ওপেন করে দেন আমাকে কোশ্চেন করবেন। এই যে এরকম হয় পরে না, অঙ্ক ভুলে ফেলি যে কোথা থেকে কোথায় গেছিলাম, কোথা থেকে কি বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা বের করব হোল্ডিং রেশিওর পরিমাণ। কি বের করব? হোল্ডিং রেশিওর পরিমাণ। এক নাম্বারে আমাদের যেটা কাজ সেটা কি? হোল্ডিং রেশিও। লিখবো হোল্ডিং রেশিও। হুম। হোল্ডিং রেশিও বের করার কাজ হচ্ছে আমাদের একদম শুরুতে আমাদের দেখতে হবে যে আমাদের সাবসিডিয়ারি কোম্পানির কতগুলো শেয়ার হোল্ডিং কোম্পানি ক্রয় করে নিচ্ছে। ঠিক আছে? সাবসিডিয়ারি কোম্পানির 1500 শেয়ার আমরা ক্রয় করে নিচ্ছি। হ্যাঁ, হোল্ডিং কোম্পানিতে ছিল না যে 1500 শেয়ার ইন এইচ এফ লিমিটেড বলছিল, তার মানে 1500 শেয়ার হোল্ডিং কোম্পানি কিনে নিছে। আচ্ছা, এবার সাবসিডিয়ারি কোম্পানির কতগুলো শেয়ার ছিল সেটা যদি দেখি, দেখেন এইচ লিমিটেড এর ঘরে দেওয়া ছিল 5 লক্ষ টাকা, এবং এস লিমিটেড এর ঘরে দেওয়া ছিল 2 লক্ষ টাকা, তাই না? এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল? 100। তাহলে আমাদের লাগবে কার? সাবসিডিয়ারি কোম্পানিটা লাগবে। তাহলে এই 2 লক্ষকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, কত আসতেছে? 2000 শেয়ার। তার মানে সাবসিডিয়ারি কোম্পানির টোটাল শেয়ার ছিল কত? 2000 টোটাল শেয়ার ছিল। এই 2000 শেয়ারের মধ্যে 1500 শেয়ার হোল্ডিং কোম্পানি কিনে নিছে। তার মানে 2000 শেয়ারের মধ্যে থেকে 1500 শেয়ার কি করছে? ওরা কিনে নিছে। তাহলে আরো 500 শেয়ার আছে। এই 500 শেয়ার কে নিছে? মাইনরিটি কোম্পানি নিয়ে নিছে। মাইনরিটি কোম্পানি নিয়ে নিছে। তার মানে এই সাবসিডিয়ারি কোম্পানি 2000 শেয়ারের মধ্যে 1500 শেয়ার হোল্ডিং কোম্পানি নিছে, 500 শেয়ার মাইনরিটি কোম্পানি নিছে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার আমরা যদি কাজে যাই, তাহলে টোটাল শেয়ার ছিল কতগুলা? 2000। এর মধ্যে ক্রয় করে নিচ্ছে কত? 1500। তাহলে এবার ক্যালকুলেশনটা কিভাবে করবো? উপরে 1500 আর নিচে কত আসতেছে? 500। শূন্য গুলো কাটা। হ্যাঁ, 5 দিয়ে যদি কাটি কত আসতেছে? 3। তাহলে 3 আর নিচে কত? 1। তাহলে 3:1। বাস, আমাদের হোল্ডিং রেশিও কত বের হলো? 3:1। মানে কি? মানে হচ্ছে আমাদের হোল্ডিং কোম্পানির কাজ যখন করব তখন 3 দিয়ে কাজ করব, আর মাইনরিটি কোম্পানির কাজ যখন করব তখন কত দিয়ে কাজ করব? 1 দিয়ে কাজ করব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ধাপটা কি গেল? প্রথম ধাপটা হচ্ছে আমাদের হোল্ডিং রেশিও বের করা। কি? হোল্ডিং রেশিও বের করা। 1 নম্বরের কাজ শেষ। 2 নম্বরে গিয়ে আমাদের বের করতে হবে কারেন্ট ইয়ার প্রফিট বা লস। কারেন্ট ইয়ার প্রফিট বা লস। প্রফিট বের হবে না লস বের হবে সেটা কিন্তু আমাদের আগে আমরা জানবো না, আমাদের অঙ্কটা দিয়ে বুঝার লাগবে। ঠিক আছে? তাহলে আমরা একটা ছোট বক্স করে ফেলি। একটা টাকার ঘর থাকলেই হবে না। আমাদের প্রথমে বড় যে অ্যামাউন্টটা আমরা কারেন্ট ইয়ার প্রফিট বা লস, এটা শুধুমাত্র কার জন্য বের করি? আমি এর আগেও বলছিলাম, আবার বলতেছি, শুধুমাত্র এস লিমিটেড এর জন্য বের করি। কার জন্য? শুধুমাত্র এস লিমিটেড এর জন্য। তার মানে এইখানে আমরা সেই অ্যামাউন্ট গুলো আনবো যে জায়গায় এস লিমিটেড এর প্রফিট লস অ্যাকাউন্ট লেখা আছে। কি লেখা আছে? এস লিমিটেড প্রফিট, এস লিমিটেড এর প্রফিট লস অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের প্রশ্নে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে একটা অ্যামাউন্ট ছিল, বলছে যে ক্রেডিট ব্যালেন্স আছে, প্রফিট লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স আছে এইচ এস লিমিটেড এর 50,000 টাকা। এবং আমাদের আরেকটা বলা ছিল যে প্রফিট লস অ্যাকাউন্ট বক্সের মধ্যে আরেকটা বলা ছিল প্রফিট লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড ডিসেম্বরের 31 তারিখে কত? 90,000 টাকা। তো বড়টাকে আমরা আগে লিখি। তাহলে প্রফিট লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড অন 31 ডিসেম্বর আমাদের কত ছিল? 90,000 টাকা ছিল। এইবার একটু চিন্তা করে দেখেন তো, এই 90,000 টাকা এটা কি আমাদের প্রফিট আছে না লস আছে? একটু যদি চিন্তা করে দেখি আমরা, আমাদের এই কোশ্চেনে আমরা যদি একটু যাই, কোশ্চেনটা আপনারা একটু নিজেরা বের করে খেয়াল করবেন।
প্রফিট লস অ্যাকাউন্টে যে এর এস্টিমেটেড এই যে 90,000 টাকা ধরে লিখলাম, এটা কোন পাশে ছিল দেখেন, লাইবিলিটিস এর ঘরে ছিল। কোথায় ছিল? লাইবিলিটিস এর ঘরে ছিল। আমি বলছিলাম যে লাইবিলিটিস এর ঘরে থাকা মানে কি, এটা হচ্ছে প্রফিট। লাইবিলিটিস মানে কি? ক্রেডিট। লাইবিলিটিস জিনিসটা কিন্তু ক্রেডিট, আর লাইবিলিটিস এর পাশে প্রফিট লস অ্যাকাউন্ট থাকা তার মানে কি, এটা আমাদের কি আছে? প্রফিট আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ক্রেডিট ব্যালেন্স। আমাদের কি আছে? ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে। 90,000 টাকা কিসের ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে। তাহলে রুলসে আমি বলছিলাম, যদি দুইটা সেম হয়ে যায়, দুইটা কি হয়ে যায়? সেম হয়ে যায়, মানে দুটোটা ক্রেডিট ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট মাইনাস করব, ডেবিট ডেবিট মাইনাস করব, ক্রেডিট ডেবিট যোগ করব, ডেবিট ক্রেডিট যোগ করব, তার মানে ওই যে প্লাসে মাইনাসের মতো। হ্যাঁ, দুইটা একরকম হইলে আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। দুইটা একরকম হইলে বিয়োগ করতেছি, আর দুইটা দুই রকম হইলে তখন আমরা কি করতেছি? যোগ করতেছি। হ্যাঁ, যোগ করতেছি। ঠিক আছে। তাহলে এটা আমাদের ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা দেখি আর একটা কি আছে। আরেকটা দেওয়া ছিল হচ্ছে আমাদের ইয়েতে, অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে, প্রফিট লস অ্যাকাউন্ট অন অ্যাস লিমিটেড অন 1 জানুয়ারি। হ্যাঁ, এটাও কি ক্রেডিট ব্যালেন্স ছিল, ওরা বলে দিচ্ছে 50,000। তাহলে দুইটা একরকম হলে কি করব? বিয়োগ করব। তাহলে আমরা যদি বিয়োগ করি আমাদের কত আছে? 40,000 টাকা। বাস, হয়ে গেল। এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে কাজ শেষ না। আমাদের এখন আর একটা জিনিস চিন্তা করতে হবে। কি? এই যে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার গুলা হোল্ডিং কোম্পানি কিনে নিচ্ছে। হ্যাঁ, আমি এবার উপরের এই যে হোল্ডিং রেশিও এটাকে মুছে দিই। আমাদের এই যে সাবসিডিয়ারি কোম্পানির যে শেয়ার গুলা ছিল, এগুলো যে হোল্ডিং কোম্পানি কিনে নিচ্ছে। হ্যাঁ, হোল্ডিং কোম্পানি কিনে নিল। খেয়াল করবেন, সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার গুলা হোল্ডিং কোম্পানি এবং মাইনরিটি কোম্পানি যে কিনে নিল, মাইনরিটির হিসাবটা এখানে বাদ। হোল্ডিং কোম্পানি যে কিনে নিল, কবে কিনছে? কবে কিনছে? 3 মাস, যেরকম 2014 সালের হিসাব আমরা করতেছি, 2014 সালের একদম শুরুতে কিনে নিছে, জানুয়ারিতে কিনে নিছে, নাকি ফেব্রুয়ারিতে কিনছে, নাকি জুনে কিনছে, হ্যাঁ, নাকি ডিসেম্বরে কিনছে? কবে কিনছে এইটা আমাদের হিসাব করে দেখতে হবে। ঠিক আছে। কেন? যদি জুনে কিনে তাহলে আমরা হিসাব করব কি দেখেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6 মাস। তার মানে কি, সাবসিডিয়ারি কোম্পানির কাছে এই যে 1500 শেয়ার কিনে নিছে, হ্যাঁ, এই 1500 শেয়ার কি জানুয়ারির 1 তারিখ থেকে পুরো বছর কি ওর কাছে ছিল? না, 6 মাস ছিল ওর কাছে। এবং জুনের পরের থেকে, জুলাই থেকে ডিসেম্বর, এই 6 মাস ছিল ওর কাছে। তাহলে প্রথমে 6 মাসের লাভটা ও পাবে, আর পরের 6 মাসের লাভটা কে পাবে? ও পাবে। রাইট। তো আমাদের অঙ্কের দিকে তাকিয়ে খেয়াল করতে হবে যে ওরা শেয়ার গুলোকে যে কিনছে, কবে কিনছে। আমাদের আজকের যে অঙ্কটা এখানে বলছে, জানুয়ারির 1 তারিখে বলছিল অ্যাকোয়ার্স অ্যাকোয়ার্স দ্য শেয়ার অন জানুয়ারি 1, 2014। 2014 সালের জানুয়ারির 1 তারিখে কি করছে? শেয়ার গুলাকে অর্জন করছে। তার মানে কি, জানুয়ারির 1 তারিখে ক্রয় করে নিছে। তাহলে জানুয়ারি থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত পুরো বছর এই 1500 শেয়ার কার কাছে ছিল? হোল্ডিং কোম্পানির কাছে ছিল। তাহলে কি সাবসিডিয়ারি কোম্পানি কোনো প্রফিট পাবে এখান থেকে? কোনো প্রফিট পাবে না, কারণ ওর কাছে ছিলই না। 2014 সালে ওর কাছে কোনো প্রফিট কি ছিলই না। ঠিক আছে, তাহলে ও কোনো প্রফিট পাচ্ছে না। যদি পাইতো তাহলে আমরা হিসাব করে একটা প্রি অ্যাকুইজিশন প্রফিট এবং হচ্ছে একটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বের করতাম। এই অঙ্কটা আমাদের 11 নাম্বার আছে। সেই জায়গায় গিয়ে আমরা প্রি অ্যাকুইজিশন এবং পোস্ট অ্যাকুইজিশন শিখবো কালকে। ওকে। তো আজকে আমরা শুধুমাত্র যতটুকু এই অঙ্কে আছে ততটুকু শিখি। দেখেন, এই যে 40,000 টাকা পাইছি, এটা কি প্লাসে বের হয়েছে না মাইনাসে বের হয়েছে? প্লাসে বের হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রফিট। কি লিখবো? কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে আমরা লিখি নি কারেন্ট ইয়ার প্রফিট কত টাকা? 40,000 টাকা। হ্যাঁ, কারেন্ট ইয়ার প্রফিট কত? 40,000 টাকা। আমি শর্ট করে লিখছি। আচ্ছা, হ্যালো এখন, আপু। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ বলেন। মানে এইখানে এর আগে যে 8 নম্বর অঙ্কটা আমরা করছিলাম ওইটাতে ডিভিডেন্টের ব্যাপারটা ছিল হচ্ছে মানে গত বছরেরটা এই বছর পরিশোধ করছে, এই জন্য এটা আমরা আনছি এইখানে।
এখন এইখানে হ্যাঁ, তো লিখছে যে এই বছরটাই এই বছর দিছে, তাহলে এটা হলে কি ডিভিডেন্ডটা কোথাও আসবে না? এইটা হইলে ডিভিডেন্ড আসবে। এটা হলে ডিভিডেন্ড আসবে, কোথায় আসবে? আমাদের একদম হচ্ছে, আমি বলি, উম আচ্ছা, এই বছরের ডিভিডেন্ড, ওয়েট আমি একটু এখানে কোশ্চেনটা ভালো করে দেখ। এই বছরের 2000, আচ্ছা, 2014 সালে আমরা 2014 কি করছি, ডিভিডেন্ডটা হ্যাঁ। দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে হুম। এইরকম যখন মানে চলতি বছরে যখন চলতি বছরের ডিভিডেন্ড দিব, ঠিক আছে, ওই হুম। সময় ওই ডিভিডেন্ডের কোনো কাজ আমাদের কি অঙ্কের মধ্যে নাই। এই কাজটা আচ্ছা, আমরা করবো কি, যদি এরকম থাকতো যে 2014 আমরা দিচ্ছি, মানে 2014 ডিভিডেন্ড যেরকম, আহ কিভাবে বুঝাই, মানে 13টা 14তে এরকম দিছে, যদি আবার থাকতো, 14টাও 14তে দিছে। রাইট রাইট, 14 যে ডিভিডেন্ড সেটা 2014-তে দিচ্ছি, এবং 2013 যে 13 ডিভিডেন্ড সেটা ডিভিডেন্ড। আমরা 2014-তে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটার যে কাজটা সেটা আমরা করতাম না, কিন্তু এইটার কাজটা আমরা করতাম। কিন্তু এরকম কথা তো আমাদের আচ্ছা। আজকের অঙ্কে বলে নাই, এরকম একটা অঙ্ক হুম হুম। আমাদের আসতে হয় 8 নম্বর কত অঙ্কটাতে আছে। নম্বরে? 8 নম্বরে না? জি জি। হ্যাঁ, এই যে 15 সালে আমরা কি করছি, 16 সালে আমরা 15 সালের যে ডিভিডেন্ড আছে সেটা দিচ্ছি। এই যে ওইখানে আমাদের কাজটা আছে, বাট এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কি 2 নাম্বার যে কাজটা ছিল, কারেন্ট ইয়ার প্রফিট, এটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, কারেন্ট ইয়ার প্রফিটটা বের করার পর আমাদের পরবর্তী কি কি কাজ হচ্ছে, 3 নাম্বারে ক্যাপিটাল প্রফিট লিখে নিতেছি, ক্যাপিটাল। আচ্ছা, ক্যাপিটাল শুধু প্রফিট যে হবে তা না, ক্যাপিটাল প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, তো ক্যাপিটাল প্রফিট বা লস, ক্যাপিটাল প্রফিট বা লস, এবং এটার উম, নাম আর একটা যেন কি থাকে ভুলে গেছি, আচ্ছা আমি পরে বলতে, অঙ্কটা করতে করতে আসবে। ক্যাপিটাল প্রফিট বা লস আপনারা রুল গুলো দেখে দেখে করবেন, যেরকম আমাদের ক্যাপিটাল প্রফিট বা লস, এটার রুলসটা কি ছিল? ক্যাপিটাল প্রফিট বা লস এর মধ্যে আমাদের রুলস ছিল হচ্ছে, হ্যাঁ, জেনারেল রিজার্ভ থাকলে আনবো, শেয়ার প্রিমিয়াম থাকলে আনবো, ক্যাপিটাল রিজার্ভ থাকলে আনবো, কন্টিনজেন্সি রিজার্ভ থাকলে আনবো, তারপর হচ্ছে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড থাকলে আনবো। আমাদের আজকের যে অঙ্কটা, এগুলা একটাও আছে, একটাও কিন্তু নাই, তাহলে কোনো কিছু আনা দরকার নেই। কিন্তু আমাদের জেনারেল রিজার্ভ আছে, তাহলে আমরা জেনারেল রিজার্ভ আনবো, তাহলে আমরা একটা ছক করে নিই। আচ্ছা, জেনারেল রিজার্ভ আমাদের কত টাকা ছিল, জেনারেল রিজার্ভের পরিমাণ ছিল 60,000 টাকা। এখানে কি আমাদের হোল্ডিং কোম্পানি আছে না, হোল্ডিং কোম্পানি জেনারেল রিজার্ভ আছে, তাহলে কোনটা আমরা এখানে নিব? এই কারণে আমি বইলা দিই, ক্যাপিটাল প্রফিট বা লস এইটাও আমরা কার জন্য করব, শুধুমাত্র অ্যাস লিমিটেড এর জন্য করব। তার মানে এই যে নামগুলা বলছি, জেনারেল রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম, ক্যাপিটাল রিজার্ভ, হ্যাঁ, রুলস এর মধ্যে যা যা দেওয়া আছে, এই প্রত্যেকটা কার অ্যামাউন্ট নিব, শুধুমাত্র অ্যাস লিমিটেড এর অ্যামাউন্ট গুলা নিয়ে বসাবো। আশা করি বুঝাইতে পারছি। তো আমাদের অঙ্কের মধ্যে যেহেতু একটা জেনারেল রিজার্ভ আছে, আমরা জেনারেল রিজার্ভটাকে বসাই, এবং জেনারেল রিজার্ভের পরিমাণ ছিল 60,000 টাকা, বসাইলাম 60,000 টাকা। এখান থেকে আমাদের মাইনাস করা লাগে হচ্ছে প্রফিট লস অ্যাকাউন্ট অফ অ্যাস লিমিটেড। এটা বলার বাহুল্য রাখে না, আমি আগেই বলে নিচ্ছি, আমরা যা যা নিবো সবকিছু কার হবে, অ্যাস লিমিটেড এর হবে। তার মানে প্রফিট লস অ্যাকাউন্ট কার নিব, অ্যাস লিমিটেড এর নিবো। এবার জানুয়ারির 1 তারিখেরটা নেই, আর ডিসেম্বরের 31 তারিখেরটা নেই, যেটাই নেই না কেন কারটা নিব, শুধুমাত্র অ্যাস লিমিটেড এরটা নিবো। হ্যাঁ, তাহলে জানুয়ারির 1 তারিখের যদি আমাদের কোনো প্রফিট লস অ্যাকাউন্ট থাকে সেটা আমরা নিব। এবং রুলসের মধ্যে একটা কথা আমি লিখছি, যে ডিসেম্বরের 31 তারিখের যদি প্রফিট লস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও আমরা নিব। এবার আমার এই যে এই জায়গায় এটা আমি মুছলাম না কেন, এই কারণে দেখেন, জানুয়ারির 1 তারিখে আমাদের প্রফিট লস অ্যাকাউন্ট আছে না, সরি এটা তো জানুয়ারির 1 তারিখে না, এটা ডিসেম্বরের। এই যে জানুয়ারির 1 তারিখে প্রফিট লস অ্যাকাউন্ট আছে না, 50,000 আমরা নিয়ে নিতেছি এখানে মাইনাস। আচ্ছা, ক্রেডিট ব্যালেন্স, তার মানে কি 50,000 কি মাইনাস প্রফিট না লস, কোনটা? যেহেতু ক্রেডিট ব্যালেন্স আছে তার মানে কি প্রফিট।
তাহলে প্রফিট হলে কি যোগ করব না বিয়োগ করব? অবশ্যই যোগ করব। তাহলে এখানে সাইন দেব কি প্লাস দিয়ে আমরা লিখবো প্রফিট লস অ্যাকাউন্ট এস লিমিটেড, আমি শর্ট করে লিখলাম অফ এস লিমিটেড জানুয়ারির 1 তারিখ। হ্যাঁ, কত ছিল? 50,000 টাকা। এরপর আবার 31 তারিখের যেটা আছে সেটাও নিব না, সেটা নিব না, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি প্রি অ্যাকুইজিশন প্রফিট বা লস। তার মানে এই যে কারেন্ট ইয়ার প্রফিট বের করছে এই জায়গায় ওই যেটা আগে আমি বুঝাইলাম না, প্রি অ্যাকুইজিশন বা পোস্ট অ্যাকুইজিশন, যদি আমাদের সেইটা থাকে সেই দুইটার মধ্যে প্রি অ্যাকুইজিশন প্রফিট যেটা সেইটা আমরা এখানে যদি প্রফিট হয় যোগ করব, যদি লস হয় বিয়োগ করব। ঠিক আছে, কিন্তু পোস্টটা কিন্তু আনবো না, শুধুমাত্র প্রি অ্যাকুইজিশন প্রফিট বা লস যেটা আছে সেইটাকে এনে আমরা যোগ বিয়োগ করব। আশা করি বুঝাইতে পারছি। কিন্তু আমাদের এই অঙ্ক তো প্রি অ্যাকুইজিশনে বলি পোস্ট অ্যাকুইজিশনে বলি, যেটাই বলি না কেন দুইটার একটাই কিন্তু, একটাও নাই, তাহলে একটাও আমরা বসাবো না। আচ্ছা, এরপর আমাদের ছিল যদি কোনো সম্পদ ডিক্রিজ হয়ে যায়, কমে যায়, সেটাকে আমরা বিয়োগ করব, আর যদি কোনো সম্পদ বেড়ে যায় সেটাকে আমরা যোগ করব। আমাদের আজকের অঙ্কে এরকম কোনো কিছু নাই, তাহলে এই দুটাকে যেহেতু এটা প্রফিট কি দিচ্ছি প্লাস, তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 1,10,000 টাকা পাই। যেহেতু প্লাসে পাইছি তাহলে এটার নাম আমরা কি দিতে পারি যে ক্যাপিটাল প্রফিট, আমরা ক্যাপিটাল প্রফিট পাইছি। আচ্ছা লিখে দিই ক্যাপিটাল প্রফিট, শর্ট ফর্মে লিখলাম। আচ্ছা, এই যে ক্যাপিটাল প্রফিটটা পাইছি, এই ক্যাপিটাল প্রফিট থেকে আমাদের ভাগ করা শুরু হবে। হ্যাঁ, এই ক্যাপিটাল প্রফিট থেকে আমাদের কি করা শুরু হবে, ভাগ করা শুরু হবে। ভাগটা কি? ভাগটা হচ্ছে আমরা ওই যে রেশিও বের করছিলাম না 3:1, ওই 3:1 আকারে এখন আমরা কি করব, এটাকে ভাগ করে দিব যে এই ক্যাপিটাল প্রফিটের মধ্যে কত টাকা হোল্ডিং কোম্পানির এবং কত টাকা মাইনরিটি কোম্পানির। ঠিক আছে, লিখে নিতেছি শেয়ার অফ এইচ লিমিটেড। এখন বলতে পারেন যে আপু এখানে তো আমরা শুধুমাত্র এস লিমিটেড এর অ্যামাউন্ট গুলা নিচ্ছি, তাহলে হোল্ডিং কোম্পানির শেয়ার কেন লিখতেছি, মাইনরিটি কোম্পানির শেয়ার কেন নিতেছি? দেখেন সাবসিডিয়ারি কোম্পানির যা ছিল সেটা কাদের মধ্যে ভাগাভাগি হয়েছে, হোল্ডিং কোম্পানি এবং মাইনরিটি কোম্পানির মধ্যে ভাগাভাগি হয়েছে। তাহলে ওর যে প্রফিটটা সেটা কে কে পাবে, হোল্ডিং কোম্পানি এবং মাইনরিটি কোম্পানি পাবে। আশা করি কথাটা ক্লিয়ার। তাহলে হোল্ডিং কোম্পানি আর হচ্ছে শেয়ার অফ মাইনরিটি লিমিটেড। ওকে, কাজটা কিভাবে করবো, 1,10,000 টাকাকে আমাদের ইস্টুটা কত ছিল 3:1, এটাকে যোগ করলে আমরা 4 পাই, তাই না? 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আবার 1,10,000-কে 4 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তাহলে আচ্ছা আমার ক্যালকুলেশন করা আছে, আমি ওটা দেখে বসায় দিতেছি, আপনারা ক্যালকুলেশন করে নিবেন। হ্যাঁ, আমাদের আসবে এখানে 82,500 টাকা, আর এখানে আসবে হচ্ছে আমাদের 27,500 টাকা। ঠিক আছে, আমাদের ইস্যুটা দিয়ে আমাদের রেশিওটা দিয়ে আমাদের ক্যাপিটাল প্রফিট, দেখেন আমরা কিন্তু হোল্ডিং রেশিও নিয়ে কোনো কাজ করি না, খালি বের করছি। তারপরে কারেন্ট ইয়ার প্রফিট সেটাকে আমরা কোনো ভাগ করছি, এইচ লিমিটেড এম লিমিটেড ভাগ করছি, করি নাই। ক্যাপিটাল প্রফিটকে আমরা ভাগ করছি, মনে রাখতে হবে ক্যাপিটাল প্রফিটকে বের করে আমরা কি করব, দুইটা ভাগে ভাগ করে দিব, হোল্ডিং কোম্পানি এম লিমিটেড এইচ লিমিটেড ভাগ করে দিব, ভাগ করে দিচ্ছি। তারপরে 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে আমাদের কাজটা একটু বড় হবে, তো এটাকে আমি একটু পরিষ্কার করে দিই। 4 নম্বরে আমরা বের করব হচ্ছে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। দুইটা কিন্তু দুই জিনিস, দুইটা পুরোই কি দুই জিনিস। হ্যাঁ, দুই রকম জিনিস। তাহলে কোনটা আমরা অ্যাকচুয়ালি বের করব, আমরা হচ্ছে উত্তর দেখে বুঝবো যে আসলে আমাদের কি বের হলো, গুডউইল না ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত 4 নম্বর ক্যালকুলেশন, নাম হচ্ছে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ আমরা উত্তর দেখে কিভাবে বুঝবো, যদি অ্যান্সারটা মাইনাসে পাই গুডউইল, যদি অ্যান্সারটা প্লাসে পাই ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, এবার আমরা অঙ্কটাতে চলে যাই। ওকে, রুলস অনুযায়ী গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে আমাদের শুধুমাত্র কি করা লাগবে, হোল্ডিং কোম্পানির কাজ করা লাগবে। কি, শুধুমাত্র হোল্ডিং কোম্পানি এইচ লিমিটেড এর কাজ করবো। তার মানে
শুধুমাত্র এইচ লিমিটেডের যে মানগুলো আছে সেগুলো আমরা নিব। হ্যাঁ, এইখানে রুলস অনুযায়ী প্রথমে আমাদের পেইড আপ ভ্যালু মানে সাবসিডিয়ারি কোম্পানির কাছ থেকে হোল্ডিং কোম্পানি যে শেয়ার গুলো কিনে নিছে সেইটার মূল্য কত। হ্যাঁ, কত দিয়ে কিনছি সেটা না, কিন্তু ওইটার মূল্য সাবসিডিয়ারি কোম্পানির কাছে কত ছিল সেইটা আমরা বের করবো। তার মানে আমি যদি লিখি পেইড আপ ক্যাপিটাল, কতগুলো শেয়ার কিনছিল, 1500 শেয়ার কিনছিল, তাই না? এই 1500 শেয়ারের মূল্য সাবসিডিয়ারি কোম্পানির কাছে কত ছিল, প্রত্যেকটার মূল্য 100 টাকা করে ছিল, তাহলে 1,50,000 টাকা। হ্যাঁ, 1,50,000 টাকা। আচ্ছা, এইটার সাথে আমাদের যদি ক্যাপিটাল প্রফিট হয় যোগ করবো, যদি ক্যাপিটাল লস হয় বিয়োগ করবো। হুম। এবং আমাদের ওই যে আগের বছরের ডিভিডেন্ড যদি চলতি বছরে আমরা পরিশোধ করি, আবার কথাটা বলতেছি, আগের বছরের ডিভিডেন্ড যদি চলতি বছরে পরিশোধ করি, যেরকম মনে করেন আমাদের আগের বছরের 15,000 টাকার ডিভিডেন্ড আছে, এই 15,000 টাকার ডিভিডেন্ডকে আমরা 3:1 আকারে ভাগ করব। তার মানে 15,000-কে 4 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 15,000 ভাগ 4 গুণ 3, 11,250 টাকা। এটা কার? শুধুমাত্র হোল্ডিং কোম্পানির। এই হোল্ডিং কোম্পানির যে অংশটা আছে ডিভিডেন্টের, সেইটা আমরা এখানে এনে কি করব, যোগ করব। ঠিক আছে? যদি আগের বছরের ডিভিডেন্ড চলতি বছরে দেওয়া হয় তাহলে, এরকম কোনো কিছু কি দিছি? দেই নেই, তাহলে এখানে আনবো না। কথা ক্লিয়ার? তাহলে ডিভিডেন্টের কোনো ঝামেলা এই অঙ্কের মধ্যে নাই। আচ্ছা, তাহলে এবার পেইড আপ ক্যাপিটালের পরে ক্যাপিটাল প্রফিট বা লসের কাহিনী। আমাদের এই অঙ্কে ক্যাপিটাল প্রফিট পেয়েছি, তাই না? শুধুমাত্র এইচ লিমিটেডের যে ক্যাপিটাল প্রফিট আছে সেটা আনবো, এম লিমিটেডেরটা কিন্তু না। তাহলে যেহেতু ক্যাপিটাল প্রফিট ছিল, প্লাস ক্যাপিটাল প্রফিট তার এইচ লিমিটেড, আমি শুধু এইচটা লিখলাম। কত পাইছিলাম যেন এটা? 82,500, 82,500 টাকা বসাই দিলাম, 82,500 টাকা। ঠিক আছে? ঠিক আছে কি? হ্যাঁ, 82,500 টাকা। যেহেতু ডিভিডেন্ড নাই তাহলে ডিভিডেন্ডের কাজ নাই। এরপরে কি হচ্ছে, এই যে 1500 শেয়ার কিনছি না, এই 1500 শেয়ারের জন্য হোল্ডিং কোম্পানি কতগুলো টাকা দিচ্ছে, কতগুলো টাকা দিচ্ছে সেইটা এবার আমরা লিখবো। তাহলে এখানে লিখবো আমরা মাইনাস কস্ট প্রাইস অথবা পারচেজ প্রাইস। হুম, কস্ট প্রাইস অথবা পারচেজ প্রাইস অফ শেয়ার, অফ শেয়ার। এইচ লিমিটেড কতগুলো টাকা দিছিল? 2,40,000 টাকা দিছিল। 2,40,000 টাকা দিছিল। এই বসাই দিলাম, যত বিয়োগ হবে বিয়োগ করবো। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের 7,500 টাকা বের হবে, তাও আবার কিসের? মাইনাসের। তাহলে কি বলছিলাম, মাইনাস উত্তর বের হলে ওইটা গুডউইল, তাহলে এটা কি, এটার নাম আমরা দিব গুড উইল। শেষ। এবার গুডউইল কে কি আবার এইচ লিমিটেড এম লিমিটেডে ভাগ করব? না, গুডউইল কে কোনো কিছুতে ভাগ করতে হয় না, এটা এমনিই থাকে। হ্যাঁ, তাহলে 4 নাম্বার হয়ে গেল। তাহলে আমরা এক একে কি করলাম দেখেন, ফার্স্টে হোল্ডিং রেশিও বের করলাম, তারপরে কারেন্ট ইয়ার প্রফিট বা লস বের করলাম, তারপরে ক্যাপিটাল প্রফিট বা লস বের করলাম, এরপরে গিয়ে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ বের করলাম। এই যে ধাপটা, এই যে ধারাটা, এই ধারাটাকে